নমস্কার, রেসপন্স বাংলার এক নতুন উপস্থাপনাতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। নতুন উপস্থাপনা বলাটা ঠিক হবে না। একটা নতুন সেগমেন্ট যেটা আমরা কিন্তু গতকাল লঞ্চ করেছিলাম আইএসএল এর স্কোয়াড স্ক্যান এবং আজকে কিন্তু আমরা ৩য় এপিসোড নিয়ে চলে এসেছি যেটা হবে অবশ্যই বেঙ্গালুরু এফসির উপরে। আপনাদের মধ্যে অনেকেরই রিকোয়েস্ট ছিল যে মোহামেডান, বেঙ্গালুর, পাঞ্জাব, গোয়া তাদেরকে নিয়ে অ্যানালিসিস করুন। আপনাদের সমস্ত যে রিকোয়েস্ট আছে সব কিন্তু আমরা পূরণ করব কিন্তু একে, একে করে অবশ্যই। আজকে কিন্তু আমরা বেছে নিয়েছি বেঙ্গালুরুর দলকে এবং বেঙ্গালুরু নিয়ে আমরা কথা বলবো অবশ্যই। গতকাল আপনারা কেএল ব্লাস্টার্স এবং নর্থ ইস্ট ইউনাইটেড এফসি তাদের স্কোয়াড স্ক্যান দেখেছেন। আজকে কিন্তু পালা বেঙ্গালুরুর এবং বেঙ্গালুরু টিমটার যদি কথা বলতে হয় তাদের রিসেন্ট যদি আইএসএল ইতিহাস দেখেন তাহলে একটা বহুত টার্বিউলেন্ট টিম বেঙ্গালুরু এফসি যদি আমরা বলি। কারণ ২ বছর আগে তারা খুব একটা ভালো ফিনিশ করতে পারেনি ২০২৩-২৪ মরশুমে। আবার উল্টো দিকে গত মরশুমে তারা ৪ নম্বরে ফিনিশ করেছিল। তো বুঝতেই পারছেন যে তাদের যে ফর্মটা সেটা খুবই আপ অ্যান্ড ডাউন করে। কখনো জাস্ট ৫ বছর আগে কিন্তু তারা আইএসএল কাপ উইনার্স হয়েছিল। ৫ না রাদার ৬ বছর আগে তারা আইএসএল কাপ উইনার্স হয়েছিল এবং তারপরের বছর কিন্তু তারা টপ 6 এও ফিনিশ করতে পারেনি। তো বেঙ্গালুরু এফসির যে আইএসএল এর যে জার্নিটা সেটা কিন্তু অনেকটা টার্বিউলেন্ট আমরা বলতেই পারি বা অনেকটাই কিন্তু আপ অ্যান্ড ডাউন হয়। বাট এবার বেঙ্গালুরু কি করবে? কারণ এটা সকলেই জানেন আপনারা যে গত যত আইএসএল হয়েছে সবথেকে কিন্তু বলতে পারেন আনসার্টেন আইএসএল এইটা। কারণ মাত্র ১৩ টা ম্যাচ পাবে প্রত্যেকটা টিম এবং সেখানেই কিন্তু পারফর্ম করতে হবে এবং শুধু তাই অনেক টিমে কিন্তু পে কাট অফার করেছে তাদের প্লেয়ার্সদের অর্থাৎ যে পুরো স্যালারিটা, সেই পুরো স্যালারিটা তারা পাবে না। যত ম্যাচেস তারা খেলবে সেই অনুযায়ী একটা স্যালারি তাদেরকে দেওয়া হবে ক্যালকুলেট করে, সেটাই তাদেরকে অ্যাকসেপ্ট করতে হবে। তো অনেক ফ্র্যাঞ্চাইজ আছে যাদের প্লেয়াররা রাদার পে কাট অ্যাকসেপ্ট করেছে যেরকম নর্থ ইস্ট, বেঙ্গালুরু, এফসি গোয়া। আবার অনেক ফ্র্যাঞ্চাইজ আছে যারা কিন্তু এখনো পে কাট অ্যাকসেপ্ট করেনি যেরকম মুম্বাই সিটি এফসি। তাদেরকে নিয়ে অবশ্যই আমরা প্রতিবেদন আনবো বাট আজকে আমরা অবশ্যই কথা বলবো বেঙ্গালুরু এফসি। এবার বেঙ্গালুরু এফসির যখন কথা বলা আমরা শুরুই করব তখন কিন্তু শুরু করতেই হচ্ছে বেঙ্গালুরু এফসির এই বছরের হেড কোচ রেনেডি সিংকে নিয়ে। রেনেডি সিং তিনি কিন্তু যথেষ্ট এক্সপেরিয়েন্সড একজন কোচ, দক্ষ কোচ একজন বললেই চলে। কারণ রেনেডি সিং গতবার কিন্তু বেঙ্গালুরু এফসির অ্যাসিস্ট্যান্ট কোচ পদে ছিলেন এবং তারও আগে কিন্তু তার আইএসএল এ হেড কোচ হিসেবে এক্সপেরিয়েন্স আছে। ইস্ট বেঙ্গলেরও কিন্তু তিনি একটা টাইমে অ্যাসিস্ট্যান্ট কোচ ছিলেন। ইস্ট বেঙ্গলেরও কিছু ম্যাচেস কিন্তু তিনি সাইডলাইন থেকে হেড কোচ হিসেবে ম্যাচ পরিচালনা করেছেন। পাশাপাশি বেঙ্গালুরু এফসি যখন তাদের ম্যানেজার স্যাক হয়েছিল তখনও কিন্তু মাঝে রেনেডি সিং ইন্টারিম হেড কোচ হয়েছিল। তো রেনেডি সিং এর এই যে রোলটা এটাতে এক্সপেরিয়েন্স আছে এবং সেটাই কিছুটা স্বস্তি দেবে বেঙ্গালুরু এফসিকে। অবভিয়াসলি তার কিন্তু মেরিট আছে এবং সেই জন্যই রেনেডি সিংকে কিন্তু এই বছরের মতো হেড কোচ হিসেবে চুজ করেছে বেঙ্গালুরু এফসি। কারণ এই মিড সিজনে যখন আইএসএল নিয়ে একটা আনসার্টেনটি চলছিল তখন কিন্তু তাদের যে হেড কোচ ছিল অরিজিনালি জেরার্ড জারাগোজা তাকে কিন্তু তার সাথে মিউচুয়াল টার্মিনেশনে কিন্তু জেরার্ড জারাগোজা দেশ ছেড়ে অন্য ক্লাবে জয়েন করেন। তো সেখান থেকে রেনেডি সিং এর এই দায়িত্ব নেওয়া বেঙ্গালুরু এফসির এবং সেই রেনেডি সিং এর যে বেঙ্গালুরু এফসি তারা কেমন খেলতে পারে এইবারের আইএসএল এ সেটাই নিয়েই আমরা আজকে একটা অ্যানালিসিস করব। তো অবশ্যই যদি ডিফেন্স থেকে বা একদম নিচ থেকে আমরা শুরু করি তাহলে অবশ্যই গোলে কিন্তু গুরপ্রীত সিং সান্ধু থাকবেন। কারণ আ অবভিয়াসলি বছরের পর বছর তিনি কিন্তু ভরসা জুগিয়ে এসছেন এবং ইন্ডিয়ার ওয়ান অফ দ্য বেস্ট গোলকিপার এবার এটা নিয়ে আমার কারোরই কোনো ডাউট নেই। অবভিয়াসলি গুরপ্রীত সিং সান্ধু সেই ৩ কাঠির নিচে ব্যাঙ্গালোরে থাকবে এবং সেখানেই কিন্তু একটা এক্সপেরিয়েন্স থাকে এবং অনেক স্কোয়াডকে আমরা দেখেছি যে গোলকিপারের জন্য সাফার করে সেটা এটলিস্ট হয়তো বেঙ্গালুরু এফসির সাথে হবে না। এবং ব্যাকলাইনটারও যদি কথা বলি, ব্যাক ফোরেরও যদি কথা বলি, বেঙ্গালুরুর কিন্তু এবার কোনো ফরেন সেন্টার ব্যাক নেই অ্যাজ অফ নাও। আজকে যতক্ষণে আমার ভিডিওটা রেকর্ড করা হচ্ছে তখনও কিন্তু বেঙ্গালুরু এখনো কোনো সেন্টার ব্যাকে সাইনিং করেনি, ফরেন সেন্টার ব্যাকে। তো সেখান থেকে আমরা আন্দাজ করতে পারছি এবং জেরার্ড জারাগোজা তিনিও কিন্তু একটা ইন্ডিয়ান ব্যাকফোর খেলিয়েছিলেন সুপার কাপে। সেখান থেকে আমরা অবশ্যই আন্দাজ করতে পারি যে ব্যাকফোরটা হবে সেটা কিন্তু চেঙ্গিলসানা সিং এবং রাহুল বেকে দুটো সেন্টার ব্যাককে ঘিরে এবং লেফট ব্যাক এবং রাইট ব্যাকের মধ্যে কিন্তু বেঙ্গালুরুর অপশনস আছে। প্রাইমারি অপশনের যদি কথা বলি, ফার্স্ট চয়েস যদি কথা বলি তাহলে অবশ্যই লেফট ব্যাকে অরেম রোশন সিং এবং রাইট ব্যাকে কিন্তু স্টার্ট করবেন সেই আপনার নিখিল পূজারি। এই ৪ জনই কিন্তু খেলবেন ব্যাকফোরটা। তাছাড়াও কিন্তু অপশনস আছে বেঙ্গালুরুর কাছে। পাশাপাশি যদি কথা বলি মোহাম্মদ সালাহ তিনি কিন্তু আছেন লেফট ব্যাক পজিশনের জন্য। রাইট ব্যাকের জন্য কিন্তু আরও বেশ কিছু অপশনস আছে এই বেঙ্গালুরু টিমের। নাংমাল ভুটিয়া আছেন যিনি আগের বছর ভালো খেলেছিলেন আইএসএল এ এবং বেঙ্গালুরু এই স্কোয়াডটার কিন্তু একটা ভালো দিকও আছে। যেরকম তারা রিলাই করে কিছুটা ফরেন সাইনিংস এর উপরে, কিছুটা বড় সাইনিংস এর উপরে, ন্যাশনালিটি প্লেয়ার্সদের উপরে। তাছাড়াও কিন্তু তারা রিলাই করে তাদের একাডেমি গ্র্যাজুয়েটদের উপরে। যেরকম
একটা এক্সাম্পল দিচ্ছি আপনাদেরকে। ২ বছর আগে কিন্তু এই যে বেঙ্গালুরু টিমটা ছিল তাদের যে ব্রাইটেস্ট প্রসপেক্ট একাডেমি গ্র্যাজুয়েট থেকে মেইন টিমে যে এসছে সেই ব্রাইটেস্ট প্রসপেক্ট কিন্তু ছিল বিনীত ভেঙ্কটেশ। ২ বছর আগের কথা বলছি ২০২৩-২৪ মরশুমে। আগের বছর কিন্তু এই পজিশনটায় নিখিল পূজারীকে বেঞ্চ করে কিন্তু সে রাইট ব্যাক পজিশনে খেলেছিলেন নাংমাল ভুটিয়া। তিনিও কিন্তু এই বেঙ্গালুরুরই একজন একাডেমি গ্র্যাজুয়েট এবং এই বছর কিন্তু বেঙ্গালুরুর আরেকজন একাডেমি গ্র্যাজুয়েট আছেন। তার নাম হচ্ছে অবশ্যই টাওরেম কেলভিন সিং। তিনি কিন্তু সেই লেফট উইং পজিশন বা উইং পজিশনে খেলেন, মাঝে, মাঝে স্ট্রাইকার পজিশনেও খেলেন এবং এই বছর সুপার কাপে কিন্তু তার ১ টা গোল এবং ২ টো অ্যাসিস্ট আছে মাত্র ৩ ম্যাচে। অর্থাৎ বেঙ্গালুরু কিন্তু প্রত্যেক বছরই এরকম নিজের থেকে একটা করে যাদের একাডেমি প্লেয়াররা আছে তাদের, সেই একাডেমি প্লেয়ার কিন্তু মেইন টিমে ইনক্লুড করে এবং প্রত্যেক বছর কিন্তু আমরা এই জিনিসটা দেখতে পাচ্ছি। তো এটাই বেঙ্গালুরুর কিন্তু একটা স্ট্রং পয়েন্ট যেটা কিছুটা হলেও কম্পিটিটিভনেস থেকে কিন্তু হেল্প করবে বেঙ্গালুরুকে এবং এই ৩ টে প্লেয়ার যে কথা বললাম তারা কিন্তু সিনিয়র লেভেলে যথেষ্ট ভালো খেলেছে এটা কিন্তু বলতেই হবে। মানে তারা কিন্তু রেডি এত বড় মঞ্চে খেলার জন্য। এবং যখন ডিফেন্স নিয়ে তো আমরা অবশ্যই কথা বললাম। কিন্তু এবার যদি মিডফিল্ডে আমরা আসি সেখানে কিন্তু অবশ্যই সুরেশ সিং ওয়াংজাম ভেটারেন মিডফিল্ডার তিনি কিন্তু অনেকদিন ভারতের সার্ভিস দিয়েছেন এবং খুব কম বয়সে বেঙ্গালুরুর মেইন টিমে কিন্তু তিনি জায়গা পেয়ে গেছিলেন এবং এখনো তার বয়স কিন্তু খুব একটাও বেশিও নয়। তো সুরেশ সিং ওয়াংজাম একদম বেঙ্গালুরুর যে হোম গ্রাউন্ড বয় তিনি মিডফিল্ডের অন্যতম ভরসা এবং তার সাথে পাশাপাশি কিন্তু থাকবেন সিরোজউদ্দিন খুজিয়েভ। তিনি কিন্তু উজবেকিস্তানের মিডফিল্ডার, সেন্ট্রাল মিডফিল্ডার। তার সঙ্গে জুটি বাঁধবে কিন্তু এই সুরেশ সিং ওয়ানজাম। দুজনই কিন্তু যে ডিফেন্সিভ মিডফিল্ড বা সেন্ট্রাল মিডফিল্ড আপনারা বলতে পারেন, সেই জায়গাটা একটা ভরসা দেবে। এবং অ্যাটাকিং মিডফিল্ডের যদি কথা বলি সেখানে কিন্তু অবশ্যই বেঙ্গালুরুর দুটো অপশন আছে। এক তো তাদের একাডেমি গ্র্যাজুয়েট বিনীত ভেঙ্কটেশ এবং পাশাপাশি শিবাল্ডো সিংও কিন্তু বেঙ্গালুরুর একাডেমি থেকেই উঠে এসছে মেইন টিমে। তো এরা দুজন কিন্তু এই অ্যাটাকিং মিডফিল্ডটা বা কখনো খুঁজিয়ে হয়তো একটু উপরে উঠে খেললো, তারা একটু নিচে নেমে গেল। এরকম করে কিন্তু উপর নিচ আপ অ্যান্ড ডাউন করে তারা এই মিডফিল্ডটাকে অ্যাটলিস্ট ভরসা দিতে পারবে এবং তাছাড়া অ্যাটাকিং মিডফিল্ডে কিন্তু আছে আর্জেন্টাইন মিডফিল্ডার ব্রায়ান স্যানচেজ। তিনিও কিন্তু এই অ্যাটাকিং মিডফিল্ড রোলে খেলতে পারে অর্থাৎ ভার্সেটালিটি আছে বেঙ্গালুরুর এই মিডফিল্ডে এবং পাশাপাশি যে ব্রায়ান স্যানচেজের কথা বলছি তিনি কিন্তু সুপার কাপে সেকেন্ড স্ট্রাইকার হিসেবেও খেলেছেন। সো এখানে একটা কিন্তু ভালো একটা ফ্লেক্সিবল স্কোয়াড আপনারা দেখতে পাচ্ছি ব্যাঙ্গালোরের এবং যদি উইংয়ের দুটো কথা বলি তাহলে ব্যাঙ্গালোরের এই সিজনের সামার সাইনিং রাদার আশিক কুরুনিয়ান মোহনবাগান থেকে কিন্তু আশিক কুরুনিয়ানকে এই বছর দলে ইনক্লুড করেছে বেঙ্গালুরু এফসি। তো এটা কিন্তু নিশ্চয়ই একটা ভালো পজিটিভ সাইনিং বললেই চলে। তো লেফট উইং এর দিকটা কিছুটা হলেও কভার হয়ে গেল। আমরা টাওরেম কেলভিন সিং এর কথা বললাম, আমরা কথা বললাম আশিক কুরুনিয়ানের। লেফট উইংটা যথেষ্ট শক্তিশালী লাগছে এবং রাইট উইংটাও কিন্তু কোনো অংশে কম যায় না। কারণ রাইট উইং এ আছেন রায়ান উইলিয়ামস। তিনি অবশ্যই এখন ভারতীয় ইন্ডিয়ান সিটিজেন। কিন্তু রায়ান উইলিয়ামস যে অ্যাডভান্টেজটা বেঙ্গালুরুকে দেবে এটা কিন্তু বাকি কোনো টিম পাবে না ইন্ডিয়ান প্লেয়ার হিসেবে। অর্থাৎ যে দুটো প্লেয়ার আছে বা দুটো ফরেন প্লেয়ার আছে বেঙ্গালুরুর কাছে এটা কিন্তু ৩ টেও বলা যদি বলি যে ৩ টে ফরেন প্লেয়ার আছে সেটাও কিন্তু খুব একটা ভুল হবে না। বাট অবভিয়াসলি অফিসিয়ালি কিন্তু রায়ান উইলিয়ামস একজন ইন্ডিয়ান প্লেয়ার। তো রাইট উইং এ তো অবশ্যই ভরসা যোগাবেন উনি এবং স্ট্রাইকার পজিশনে কিন্তু যেরকম বললাম ব্রায়ান স্যানচেজও খেলতে পারে, টাওরেম কেলভিন সিংও খেলতে পারে। কিন্তু খেলতেন অবশ্যই কিন্তু পারে তাদের ভেটারেন, তাদের লেজেন্ড সুনীল ছেত্রী। তিনিও কিন্তু এই বছর স্কোয়াডে আছে এবং সম্ভবত সুনীল ছেত্রী কিন্তু এটা লাস্ট সিজন আইএসএল এ হতে পারে এটা। কারণ তার একটা বয়সজনিত কারণও আছে, এজ ফ্যাক্টর আছে। সেখান থেকে সুনীল ছেত্রীর এটা লাস্ট সিজন হতে পারে। অবশ্যই একটা বেটার ফেয়ারওয়েল আমরা আশা করেছিলাম সুনীল ছেত্রীর জন্য। বাট দেখা যাক এই সিজনটা তিনি কেমন খেলেন। তো অর্থাৎ যদি পুরো স্কোয়াডটা আরেকবার সাম আপ করে দিই বেঙ্গালুরুর তাহলে তো সেখানে কিন্তু অবশ্যই গোলে গুরপ্রীত সিং সান্ধু, দুটো সেন্টার ব্যাক চিংলসানা সিং এবং রাহুল ভেকে, লেফট ব্যাকে কিন্তু খেলবেন সেই নাওরেম রোশন সিং, রাইট ব্যাকে কিন্তু খেলবেন নিখিল পূজারি। ৩ টে যদি মিডফিল্ডারের কথা বলি সেখানে কিন্তু সুরেশ সিং ওয়ানজামের সাথে জুটি বাঁধবে সিরোজউদ্দিন খুজিয়েভ। পাশাপাশি যদি অ্যাটাকিং মিডফিল্ডের কথা বলি সেখানে স্টার্ট করতে পারে বিনীত ভেঙ্কটেশ বা ব্রায়ান স্যানচেজ এবং যদি তারা স্টার্ট না করে তাহলে কিন্তু বিনীত ভেঙ্কটেশকে আমরা ধরছি অ্যাটাকিং মিডফিল্ড রোলে এবং সেন্টার ফরওয়ার্ডে কিন্তু স্টার্ট করবে সেই ব্রায়ান স্যানচেজ। লেফট উইং এর যদি কথা বলি সেখানে আশিক কুরুনিয়ান বা কেলভিন সিং তিনি স্টার্ট করতে পারেন এবং রাইট উইং এ কিন্তু স্টার্ট করবেন রায়ান উইলিয়ামস। আমার কাছে তো এই স্কোয়াডটা যথেষ্ট শক্তিশালী লাগছে। দো বেঙ্গালুরু এখানে ৪ খানা ফরেনার মিসিং আছে বেঙ্গালুরুর এই স্কোয়াডে। যদি তারা ১-২ টো ফরেনার আরও এড করতে পারত তাহলে কিন্তু বেঙ্গালুরুর সেরম অর্থে কোনো সমস্যা হওয়ার কথা ছিল না মাত্র ১৩ টা ম্যাচের সিজনের জন্য। আপনাদের কি মনে হয় অবশ্যই জানাবেন যে বেঙ্গালুরুর যে এই স্কোয়াডটা আছে তারা কতটা কম্পিটিটিভ হতে পারবে এই বছরের আইএসএল এ। কারণ ১৩ টা আ লিগের ম্যাচ বলতে পারেন, ১৩ টা ম্যাচের লিগ এটা এবং তারা কোথায় শেষ করতে পারে? আমার কাছে তো বেঙ্গালুরু আমার মনে হয় টপ 6 এ ফিনিশ করার জন্য একটা ভালো দল আছে এবং স্কোয়াড স্ট্রেংথ ও কিন্তু তাদের কাছে ভালোই। খারাপ খুব একটা কিন্তু তাদের বেঞ্চ স্ট্রেংথ ও না। অর্থাৎ বেঙ্গালুরু হয়তো
কোথাও না কোথাও তাদের ফার্স্ট 11 নামানো নিয়ে প্রবলেম হবে না। বাট যে নেক্সট যে সাবস্টিটিউশন আসবে, অর্থাৎ যেটা আমরা বলে থাকি বেঞ্চ স্ট্রেংথ, সেখানে কিন্তু সমস্যা হতে পারে এবং বেঙ্গালুরুর একটা বড় কিন্তু সমস্যা হবে যখন কোনো একজন ফরেন প্লেয়ার যদি ইনজিওর্ড হয়। কারণ এই ১৩ টা ম্যাচ কিন্তু লাগাতার খেলতে হবে খুজিয়েভ, ব্রায়ান সেনচেজ এবং রায়ান উইলিয়ামসকে। তাদের যদি কোনো ইনজুরি হয় তাহলেই কিন্তু ব্যাঙ্গালোর সেখানে অনেক বিপদে পড়বেন আপনারা বলতেই পারেন। তো সেখান থেকে আমাদেরও নজরে থাকবে যে বেঙ্গালুরু এই বছরে আইএসএলটি কিভাবে খেলে। আমি আশা করছি যে বেঙ্গালুরু কিন্তু ৫ থেকে ৬ নম্বর পজিশন এখানে ফিনিশ করতে পারে এই বছরে আইএসএল, এবং অবশ্যই আপনারাও জানাতে ভুলবেন না যে বেঙ্গালুরু কোথায় ফিনিশ করতে পারে এই বছরের আইএসএল এ। আমরা কিন্তু আপনাদের কমেন্ট জানার জন্য অবশ্যই আগ্রহী থাকবো। তো অবশ্যই কমেন্টসে কিন্তু আমাদেরকে বলতে ভুলবেন না আপনাদের প্রেডিকশন। তো অবশ্যই আজকের যদি এই স্কোয়াড স্ক্যানটা ভালো লাগে আপনাদের, তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং চ্যানেলে যদি নতুন হন তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে নেবেন। কালকে কোন টিম নিয়ে আপনারা ভিডিও শুনতে চান বা কোন টিম নিয়ে আপনারা অ্যানালিসিস জানতে চান, অবশ্যই কিন্তু সেটাও জানাবেন আমাদের কমেন্ট বক্সে। আমরা কিন্তু সেভাবে প্রিপেয়ার করে নেব ঠিক এই আইএসএল স্কোয়াড স্ক্যান আপনাদের জন্য। অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী একটা ভিডিওতে।